সালমানের কাছের লোক ভৌমিক আসলো, আর সে আসার সাথে সাথে রেস্টুরেন্টে থেকে বাকি সবাই বের হয়ে গেল। আর রানা এই সুযোগে ম্যানেজারের হাত পা বেঁধে কিচেনের মধ্যে আটকে রেখে আর রানা তার পিস্তল দেখিয়ে বাকি সহকর্মীদের চুপ থাকতে বলল। রানা তার পিস্তল দিয়ে ভৌমিককে সহ সবাইকে গুলি করে দেয়। আর তখনই রানার লোকজন এসে লাশগুলোকে মুহূর্তের মধ্যে নিয়ে চলে গেল। আর রানা তার পরিচয় সবাইকে দিয়ে দিল, তারপর সেখান থেকে চলে আসলো। এতদিন রানা এই দিনটার জন্য অপেক্ষা করেছিল, আজকে সেটা পূরণ হলো। একদিন রানা গাড়ি থেকে নেমে তার গোডাউনের দিকে যাচ্ছে। গোডাউনের দিকে যেতে যেতে সে চারপাশে তাকাচ্ছে। রানার গোডাউনটা হলো একটা জঙ্গলের মাঝে, বলা যায় একটা দ্বীপের মতো। এই দ্বীপে রানার লোকজন ছাড়া আর কেউ থাকে না। সমস্ত কিছু রানার এক কথায় চলে। তার হয়ে অনেক মানে সবাই তাকে দেখে বাঘের মতো ভয় পায়। তার কথা শুনবে না এরকম একটা মানুষও হয়তো পাওয়া যাবে না। রানা সামনের দিকে তাকিয়ে দেখলো ডেভিডকে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে, শরীরটা রক্তাক্ত অবস্থায়। আর পাশেই তার হয়ে কাজ করার সকল লোকজন দাঁড়িয়ে আছে। আর রানাকে দেখে সবাই দূর থেকে সালাম দিতে লাগলো। আর তখন ওখানে মধ্যে রনি রানার কাছে এগিয়ে আসলো। রানার খুব বিশ্বস্ত একটা লোক রনি এসে রানাকে বলতে লাগলো, ভাই, আমাদের কাজে ও বাধা দিতে এসেছিল, আর আমরা জানতে পেরেছি ও নাকি সালমানের হয়ে কাজ করে, আর সালমান নাকি তাকে আমাদের গ্যাংয়ে ঢোকার জন্য বলেছে, আর আমরা তো তাকে ধরে ফেলি। এখন কি করব? রানা এই কথাটা শুনেই হাসতে লাগলো। রানা হাসতে লাগলো, এই হাসি যেন রানা থামছেই না। আর বেশ কিছুক্ষণ হাসার পরে রানা নিজে থেকেই বলতে লাগলো, আমাকে মারার জন্য আমার এখানে এসেছে। এই কথাটা শুনে হাসি আসবে না তো কি আসবে? ভাই, আপনি বুঝতে পারছেন না ও আমাদের কতটা ক্ষতি করেছে। এটা আপনাকে বলে বোঝানো যাবে না। আমাদের একটা ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছে, পরে আমরা ওর কাছ থেকে এটা জানতে পারি। তখনই রানা চেয়ার থেকে উঠে যথারীতি সামনে এগিয়ে যেতে লাগলো। আর এগিয়ে যাওয়ার পরে দেখতে পেল ফুটন্ত গরম পানি। আর তখন গাছ থেকে ডেভিডকে নামানো হলো। আর ডেভিডটাকে নামতেই ডেভিড রানাকে বলতে লাগলো, ভাই, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো এমন ভুল করব না। আমি আপনাকে সমস্ত কিছু ফিরিয়ে দিচ্ছি। আপনার যতটা ক্ষতি করেছি সব কিছু আমি দিয়ে দিব, তবুও আমাকে মারবেন না। আমার ডিকশনারিতে মাফ বলে কিছু নেই। আমি কাউকে মাফ করতে পারি না, বুঝতে পেরেছিস? তোর মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। তখনই রানা একটা লাথি দিয়ে গরম পানির মধ্যে ফেলে দিল। আর গরম পানির মধ্যে ফেলে দেওয়ার পরে ডেভিড গরম পানিতে ছটপট করতে করতে মারা গেল। আর রক্ত পুরোটা লাল হয়ে গেল। আর তখন রানা রনিকে বলতে লাগলো, এই ছবিটা তুলে তুই সালমানকে পাঠিয়ে দে, আর সালমানকে এটাও বলবি যে কঙ্কালটা নিয়ে যাওয়ার জন্য। রানার কথা শুনে ভয় পেয়ে গেল রনি। ছেলেটা যদিও কয়েক বছর ধরে রানার সঙ্গে কাজ করছে, কিন্তু রানাকে দেখে অনেক ভয় পায়। রানার মাঝে মাঝে এমন ব্যবহার করে যেটা দেখার জন্য কেউ সহ্য করতে পারে না, কারণ রানা প্রচন্ড রাগী একটা মানুষ, বলা যায় যে একটা সাইকো টাইপের। সবাই তাকে আড়ালে সাইকো বলেই ডাকে। তখনই রানা চেয়ারে বসে পড়লো। আর চেয়ারে বসে একটা সিগারেট ধরালো। আর সিগারেট খেতে খেতে চাইলে ল্যাপটপ অন করলো। আর ল্যাপটপ অন করার পরে রানা ল্যাপটপে কিছু কাজ করতে লাগলো। আর তখনই হঠাৎ করে একটা মেয়ের আইডি দেখে রানাকে মেসেজ দিল। আর মেসেজটা ছিল এরকম, আমি অনেকদিন ধরেই তোকে লক্ষ্য করছি। তোর অনেক বার বেড়েছে, তাই না? খুব তাড়াতাড়ি একজনের মৃত্যু সংবাদ শুনতে পারবি। প্রিয়জন মারা গেলে কতটা যে কষ্ট হয় সেটা বুঝতে পারবি। রানা কথাটি শুনেই হাসতে লাগলো। রানা কিছুক্ষণ হাসার পরে রানা নিজে থেকেই ভাবতে লাগলো, এই মেয়েটা কে হতে পারে, এই মেয়ে কে হতে পারে। আর ভাবতে ভাবতে রানা মেয়ের আইডিতে ভালো করে চেক করে দেখে মেয়েটার কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। এমনিতেই সবার ডিটেলসে বের করতে সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে রানা এগুলো বের করে দিতে পারে। রানা রুম থেকে কালো শার্ট আর সাথে ম্যাচিং সানগ্লাস নিজের গাড়িটা নিয়ে যেতে লাগলো। রানা নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছে। আর যাওয়ার পথে রানা একটা মেয়েকে দেখতে পেল। সে রাস্তার একপাশে দাঁড়িয়ে আর রানার দাড়িটা কি খেয়াল করছে। রানা সেটা খুব ভালোভাবে লক্ষ্য করলো। রানা তবু গাড়িটা না থামিয়ে আরো সামনের দিকে যেতে লাগলো। আর কিছু দূর যাওয়ার পরে রানা গাড়িটা থামালো। রনিকে বলতে লাগলো, রনি, তোকে এখন কি করতে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। এই মেয়েটাকে আমি চিনতে পারিনি। এই মেয়েটা আমার গাড়িটা দেখিয়ে কোনো কিছু ইশারা করছিল।
হ্যাঁ ভাই, আমিও বিষয়টা দেখেছি, আর মেয়েটার খোঁজ আমি নিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখানে বসে একটু রেস্ট করেন, আমি দেখে আসছি। তারপর রনি গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের মতোই হাঁটতে লাগলো, আর হাঁটতে হাঁটতে মেয়েটার কাছাকাছি চলে আসলো। মেয়েটা কোনো কিছু মনে হয় বুঝতে পেরেছে, তাকে খোঁজ দেওয়ার জন্য হয়তো কেউ আসছে, আর মেয়েটাও হাঁটতে লাগলো। তার তখনই ওই দিকে রানা গাড়িতে বসে বসে সিগারেট খাচ্ছিল, আর তখনই একটা বোরকা পরা মেয়ে তার সামনে দিয়ে যেতে লাগলো। রানা মেয়েটার দিকে একটা বার নজর দিল। মেয়েটার অসম্ভব চোখ দেখে রানা নিজে নিজেই বলতে লাগলো, এমন মেয়েও আছে যে আমি তাকে আজ প্রথম দেখলাম। কি তুমি আমার বুকের মধ্যে ঝড় তুলে গেলে? রানা কথাটা ধীরে ধীরে বললেও মেয়েটা কিন্তু তার কথা শুনে যায়। আর মেয়েরা কথা শুনতে মেয়েটা আবারও পিছন ফিরে তাকালো, আর পিছন ফিরে তাকাতে মেয়েটা একটু এগিয়ে আসে, আর রানা গাড়ি থেকে মাথাটা বের করে রাখছে। আর হঠাৎ করে মেয়েটা এসে রানাকে একটা থাপ্পড় দেয়, আর রানাকে থাপ্পড় দিয়ে মেয়েটা বলতে লাগলো, এই, আপনার কি মেয়ে দেখলে এসব বলতে ইচ্ছে করে? আপনাদের মধ্যে কি লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই? মেয়ে দেখলেই কি এসব বলতে হবে? আপনাদের জন্যই আজকাল মেয়েরা তাদের নিরাপত্তা পায় না। আর কখনো কোনো মেয়ের সঙ্গে এরকম করবেন না, বুঝতে পেরেছেন? সিমরান মেয়েটা এই কথাগুলো বলেই চলে যেতে লাগলো, আর এটা রানা মুগ্ধ হয়ে দেখছে। রানার কখনো কোনো মেয়েকে এতটা ভালো লাগেনি। রানা একটা শক্ত মানুষ, কিন্তু মেয়েরা যে তার মনে জায়গা করে নিয়েছে এটা রানা ভালো করে বুঝতে পারছে। রানা নিজের বুকের মধ্যে হাত দিয়ে আনমনে হাসতে লাগলো। আর তখনই রনি চলে আসলো, আর রনি এসে রানাকে জিজ্ঞেস করলো, আরে ভাই, আপনি এভাবে হাসছেন কেন? ভাই, আমি মেয়েটার ব্যাপারে তেমন কোনো ওষুধ জানতে পারিনি, কারণ মেয়েটা আগে থেকেই চলে গিয়েছে, আর আমি শুধুমাত্র দূর থেকে ছবি তুলে এনেছি। এইবার একটা কাজের মতো কাজ করেছিস। এখন এই মেয়ের ছবি দিয়ে সমস্ত জায়গায় পাঠিয়ে দে, আর এই মেয়েটার ব্যাপারে খোঁজ নে। আমি এই মেয়েটার ব্যাপারে জানতে চাই। ভাইয়া, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। আপনার গালে এটা কিসের দাগ? মনে হয় 3 আঙ্গুলের ছাপ বসে গেছে। আপনাকে কি কেউ... তোকে এটা জানতে হবে না, আমি তোকে যেটা বলেছি তুই সেটা কর। আর আমার গালে মশা বসেছিল, তাই নিজের গালে নিজেই চড় মেরেছি। তারপর রনি ড্রাইভ করতে লাগলো, আর রানা তার গাড়িতে হেলান দিয়ে শুয়ে শুয়ে মেয়েটার কথাই ভাবছে। মেয়েটা চলে যাবার রানার মনে হচ্ছে কোনোভাবে ভুলতে পারছে না মেয়েটাকে। মেয়েটার চোখের দিকে তাকাতেই মনে হয় এক সমুদ্র সাগরের মধ্যে ডুবে গেছে সে। রানা এসব ভাবতে লাগলো, আর তখন রানার ধ্যান ভেঙে যায় একটা কলের শব্দের কারণে। আর রানা তার ফোনটা হাতে নিয়ে দেখে মন্ত্রী সাহেব কল দিয়েছে, আর মন্ত্রী সাহেব কল দেওয়ার পরেই সাথে সাথে রানা কলটা রিসিভ করলো। আর রানা বলতে লাগলো, আমি আপনাকে কল দিয়েছি, কিন্তু আপনি আমার কলটা ধরেন নাই। আপনার সাহস কত বড়, আপনি আমার কল ধরেন না? রানা বাবা, আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, তাই তোমার কথা ধরতে পারিনি। আর সত্যি বলছি, আর কখনো এমনটা হবে না। আমি তোমার জন্য বসে ওয়েট করছি, একটু কাইন্ডলি যদি আসতে। হ্যাঁ, আমি আসছি। আর আমার থেকে বড় কোনো কাজ আপনার থাকতে পারে না, বুঝতে পেরেছেন? আজ প্রথমবার, তাই আপনাকে কোনো কিছু বললাম না। নেক্সট টাইম যদি এমন করেন না, তাহলে তো বুঝতেই পারছেন। আর কখনো এমন হবে না বাবা, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আসো। তারপর রানা কলটা কেটে দেওয়ার পরে রানা কিছুক্ষণ পরে মন্ত্রীর বাসায় পৌঁছে গেল। তার মন্ত্রী বাসায় পৌঁছে দেখে আরো অনেকজন তার জন্য বসে বসে অপেক্ষা করছে। আর তখন রানা সবার সামনে বসে। রানাকে দেখে সবাই নড়ে চড়ে বসে পড়লো, আর রানা সবার সামনে পায়ের উপর পা তুলে বসলো, আর 2 হাত ছড়িয়ে দিয়ে বলতে লাগলো, হ্যাঁ বলুন, আপনাদের আমাকে কিসের দরকার? আর আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। আসলে আমার বিপরীতে যে আছে, সে অনেক সমস্যা করছে আমার সঙ্গে। আমি যখন কাজ করতে যাই মাঠে, তখন আমাকে যে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। আমার কয়েকটা ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, আমাকে মারার জন্য খুঁজছে। ঠিক আছে, আমি এটা করে দেব। তার বিনিময়ে আমি কি পাবো আপনি বলে দিন, আপনার রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তুমি আমাকে এই কাজ করে দিতে পারলে, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। তুমি কত টাকা চাও, আমি তোমাকে তত টাকাই দিব। মন্ত্রী সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন আমি রানা। আমি নিজেই একটা ব্র্যান্ড, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। রানা, আসলে ভুল হয়ে গেছে। আর তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব।
প্লিজ তুমি আমার জীবনটা বাঁচিয়ে দাও, আমি আর এগুলো নিতে পারছি না। এইভাবে রানা সবার সঙ্গে কথা বলতে লাগলো আর প্রায় এইভাবেই 1 ঘন্টা সময় অতিবাহিত হলো। আর 1 ঘন্টা পর সেখান থেকে বের হতে যাবে তখনই হঠাৎ করে একজন বোরকাওয়ালিকে দেখে রানা অবাক হয়ে যায়, কারণ রাস্তার মধ্যে সেই বোরকাওয়ালি এই বাড়িতে কি করবে সে। রানা থেমে পড়ছে। তারপর রানা রনিকে বলে বিষয়টা দেখার জন্য। রনিও কোনো কিছু বুঝতে পারে, কারণ উনি আগে থেকে সন্দেহ করেছে। তারপর ওরা কিছুক্ষণ পর সেখান থেকে চলে আসে। আর বাড়ি থেকে রানা মেয়েটাকে দেখছিল, কিন্তু তার সামনে গিয়ে কথা বলার রানার সাহস হয়নি। রানা গাড়িতে হেলান দিয়ে ফিরছে আর মেয়েটার কথাই চিন্তা করছে। আর কিছুক্ষণ পরেই তার বাসার সামনে এসে নামিয়ে দিল। আর রানা গাড়ি থেকে নেমে চুপচাপ সামনের দিকে যেতে লাগলো। আর সকল সার্ভেন্ট তাকে সালাম দিতে লাগলো। আর সার্ভেন্টকে কফি দেওয়ার জন্য বলল রানা। রানা একা একাই বলতে লাগলো, তোমার মধ্যে এমন কি আছে যেটা আমি জানি না? তবে তোমার চোখের দিকে তাকাতেই মনে হয় আমি বিশাল একটা সমুদ্রের মধ্যে চলে এসেছি। তারপর রানা কফি খেতে খেতে সময়টা পার করে দিল। আর কিছুক্ষণ পরেই রনি তার ফোনে কল দিল, কারণ রানার রুমে আসার জন্য অন্যরকম ব্যবস্থা করা হয়েছে, এটা অনেক আগে থেকেই। রানা রনির ফোন রিসিভ করলো। তার ওপাশ থেকে রনি বলতে লাগলো, ভাই, মেয়েটার নাম হলো সিমরান। উনি মন্ত্রী সাহেবের একমাত্র কন্যা। উনি এই কলেজে অনার্স 2য় বর্ষের ছাত্রী। তবে মেয়েটা সবার থেকে আলাদা। আমি জানতে পেরেছি যে এই মেয়েটা কলেজের সবার মতন না। ও নিজে পর্দা করে চলাফেরা করে। অনেক ছেলে তার পিছনে পড়ে আছে। আজ পর্যন্ত কেউই তার মুখ দেখতে পারেনি। তাহলে আমারও ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার ব্যবস্থা করে দে, বুঝতে পেরেছিস? তার দরকার হলে প্রিন্সিপালের সঙ্গে কথা বল। প্রিন্সিপাল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে যেভাবে পারবি আমার অ্যাডমিশন করিয়ে দে ওইখানে, বুঝতে পেরেছিস? ভাই, আপনার এত টেনশন করতে হবে না, আমি ব্যবস্থা করছি। আপনি আবার কোনো কিছু করতে গেলে আপনার মাথা গরম হয়ে যায়। আপনার কোনো কিছু করতে হবে না, আমি নিজেই আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। তারপর রানা কল কেটে দেয়। আর রানার মনে হচ্ছে এবার যেন অনেকটা শান্তি লাগছে, কারণ কলেজে গিয়ে সে তার প্রিয় মানুষটাকে খুব কাছ থেকে দেখবে, তাকে অনেক জ্বালাবে। মেয়েটা এত সুন্দর করে কথা বলতে পারে আর কণ্ঠটা এত মধুর, এটা বলে বোঝানো যাবে না। এইভাবেই সময়টা পার হয়ে যায়। আর রাতের বেলা রানা বাইরে থেকে বের হয়ে সে গোডাউনে চলে এসেছে। আর গোডাউনে এসে দেখে 2-3 জনকে ধরে এনেছে। আর 2-3 জনকে ধরে আনার পরে রনি রানাকে বলতে লাগলো, ভাই, ও সালমানের হয়ে কাজ করে আর বাকিরা ও সহকারী। অনেক কষ্টে তাদেরকে ধরে এনেছে। ওরা অনেক দিন ধরেই আমাদের সঙ্গে এসব করছিল, আর ওরা নাকি সমস্ত ঘটনাটা জানে। রানা শোনার পরে রানার যেন মনের মধ্যে উথাল পাতাল শুরু হলো। কখন সে এটা শুনবে? আর রানা গিয়ে তাদের সামনে বসে। আর সামনে বসে একে একে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু তারা কোনো কিছুই বলছে না। আর তখন রানা একটার গলা টিপে ধরলো আর গলা টিপে হাতের মধ্যে ছুরি দিয়ে কাটতে লাগলো। আর একটু পরেই সেখানে এসি দেওয়ার চেষ্টা করলো। আর তখনই ওখান থেকে একজন ভয় পেয়ে রানাকে বলতে লাগলো, ভাই ভাই আমাদেরকে কোনো কিছু করবেন না, আমরা যতটুকু জানি আপনাকে যতটুকুই বলছি, তবুও প্লিজ আমাদেরকে কোনো কিছু করবেন না। বল, সেদিন কে আমার বাবা মা আমার পরিবারকে শেষ করেছিল? ওখানে সালমানের সঙ্গে আর কে কে ছিল? সত্যি করে বল। ভাই, আমরাও ততটুকু জানি না, তবে আমরা এটা জানি যে সালমান আপনার বাবা মাকে খুন করেছে। আর সালমান এখন কোথায় আছে আমরা সেটাও জানি না, কারণ ওর সঙ্গে আমাদের ফোনে কথা হয়। চাইলে আপনি আমাদের ফোনটা চেক করতে পারেন। রনি, তুই হাতের ফোনগুলো নিয়ে সালমানের লোকেশন ট্র্যাক করার চেষ্টা কর। ও যে জায়গায় আছে আমি তাকে সেই জায়গা থেকে নিয়ে আসবো। তবে আমরা আপনাকে একটা তথ্য দিতে পারি, সালমানের খুব কাছের একটা মেয়ে এই বাংলাদেশেই থাকে। আমাদের সঙ্গে এখন পর্যন্ত দেখা হয়নি, তবে আমরা এটা জানতে পেরেছি যে এই মেয়েটা সরাসরি সালমানের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তোদের কাছ থেকে আমি যতটুকু জানতে পেরেছি এটাই আমার চল। তোদের আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কারণ তোরা সালমানের হয়ে কাজ করছিস আর শেষ পর্যন্ত সালমানের বিরুদ্ধে কথা বলছিস। তোরা বেইমানি করেছিস। বেইমানদেরকে আমি কখনো ক্ষমা করি না। তখনই রানা ধরে অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দেয়। আর এসের মধ্যে দেহগুলো টকবক করে ফুটতে থাকে। আর কিছুক্ষণ পরে কঙ্কাল হয়ে বের হয়ে আসে।
আর কঙ্কালগুলো দেখে রানা হাসতে থাকে। রানার এই হাসি দেখতে কতটা ভয়ঙ্কর এটা রানার চারপাশের লোক খুব ভালো করেই জানে। আর তখন রানা নিজে নিজেই বলতে লাগলো, মনের মধ্যে একটু শান্তি লাগছে। হ্যাঁ, সবাইকে যেভাবে অ্যাসিডের মধ্যে পুড়িয়ে মারবো, আমার পরিবারকে তোরা শেষ করে দিয়েছিস। তোদের জন্য আমি আমার নিজেকে তৈরি করেছি। ছিলাম একটা সাধারণ ছেলে, হয়েছি রকস্টার মাফিয়া। তারপর রানা কোনো কিছু না বলে আবারও তার বাসায় চলে আসলো। তার বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা রানা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আর ফ্রেশ হয়ে সাধারণ একটা ছেলের মতো রেডি হয়ে নিল। আর দেখতে ততটা খারাপ লাগছে না, দেখতে মধ্যবিত্ত ছেলেদের মতোই লাগছে। রানার পুরোনো দিনের কথা মনে হয়ে গেল। আর পুরোনো দিনের কথা মনে হতেই রানার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। এই এত শক্ত মানুষটাও একটা সময় নরম ছিল, ছিল তার পরিবার। আর এটাও ছিল তার পরিবারকে নিয়ে স্বপ্নগুলো। তারপর রানার নাস্তা করে কলেজের উদ্দেশ্যে যেতে লাগলো। তবে এখন আর গাড়ি নিয়ে নয়, এখন হেঁটে হেঁটে কলেজে আসছে। আর কলেজে আসার পরে যখনই প্রবেশ করতে যাবে তখনই ভার্সিটিটা কেমন যেন দেখতে পেল। সবাই তার দিকে তাকিয়ে আছে। ভার্সিটির সবার তাকানোটা হয়তো রানা কিছুটা বুঝতে পারছে, কারণ এখানে মধ্যবিত্ত হয়ে এসেছে তাই। রানা কোনো কিছু না ভেবে ভার্সিটির ভিতরে যেতে লাগলো। আর যেতে যেতে একটা গাছের নিচে তার সেই বোরকাওয়ালিকে দেখে রানার মনে মনে লাড্ডু ফুটতে থাকে। আর রানা গিয়ে সেই বোরকাওয়ালির পাশে বসে। আর সিমরান পাশে বসলেই সিমরান কেমন যেন কোচকে তাকায় তার দিকে। আর সিমরান নিজে নিজেই বলতে লাগলো, কি ব্যাপার, এই ছেলেটা আমার সঙ্গে কি করছে? এই ছেলেটাকে না আমি কালকে থাপ্পড় মেরেছিলাম, হে আবার কলেজে কোথা থেকে আসলো? এত বই পড়লে কি হবে? একটু তো আমার সঙ্গে কথা বলতে পারেন নাকি? আমার সঙ্গে একটু কথা বলা যাবে? না, আমার সঙ্গে আপনার কোনো কথা বলতে হবে না। আপনাকে কে এখানে বসতে বলেছে? আর কি জায়গা পাননি আপনি? ওখানে গিয়ে বসেন, যান। আপনি আমাকে বিরক্ত করবেন না। বাহ, এত সুন্দর কণ্ঠ দিয়ে এইরকম তিতো মার্কা কথা ভালোই লাগছে। এইরকম কথা আমি কখনোই শুনিনি। বন্ধু হওয়া যাবে? দেখুন, আমি আপনাকে এখান থেকে উঠতে বলেছি, আর সেখানে কিনা আপনি আমার সঙ্গে উল্টাপাল্টা কথা বলছেন। আর আপনার সঙ্গে বন্ধুত্ব করব কোন হিসেবে? যেহেতু আমরা একই ইয়ারে পড়ি, তাহলে আমরা বন্ধুত্ব হতেই পারি, তাই না? আর একই সঙ্গে পড়া মানে সহপাঠী, আর সহপাঠী মানেই তো বন্ধু। এত লজিক দিয়ে কথা বলা শিখেছেন কিভাবে? আমি না আপনাকে বলেছি যে এখান থেকে চলে যাওয়ার জন্য? আপনি জানেন আমি কে? আপনার কোনো ধারণা আছে আপনি কার সঙ্গে বসে কথা বলছেন? যার সঙ্গে আমি বন্ধুত্ব করতে আসলাম তার ব্যাপারে যদি একটু খোঁজ না নিয়ে আসি, সেটা কি হয় বলেন? আপনি হলেন মন্ত্রী সাহেবের একমাত্র কন্যা। তবু আপনি আমার পাশে বসার সাহস কি করে পেলেন? আপনি জানেন আমি আমার বাবার কাছে বললে আপনার কি অবস্থা করবে? কোনো অবস্থায় করবে না, কারণ আপনার বাবা আরও আমাকে জামাই আদর করে ঘরে নিয়ে যাবে। আচ্ছা, এখন এসব কথা পাত, তো কি বই পড়ছো শুনি? আবার কি থাপ্পড় খাওয়ার ইচ্ছা আছে নাকি? আর আমি আপনার কোন দিক দিয়ে তুমি হওয়ার যোগ্য? বা আমি কি আপনাকে আরো আগে চিনি? আপনি আমাকে তুমি করে বলছেন, আজব তো। দূর, এত কথা বলছো কেন? আচ্ছা চলো ক্লাসে যাই প্লিজ। এইখানে থাকলে সবাই তোমাকে বিরক্ত করবে। একটা ছেলে পাশে থাকা মানে অনেক কিছু থেকে নিজেকে সেফ রাখা। বাহ, এত সুন্দর কথা। তা আপনি মনে হয় এতদিন আমার খেয়াল রেখেছিলেন, তাই না? এই সিমরান কারোর হেল্প নেয় না। এই সিমরান নিজেরটা নিজে খুব ভালো পারে। তারপর সিমরান হাঁটতে হাঁটতে ক্লাসে চলে যায়। আর তার পিছনে রানাও ক্লাসে চলে আসে। আর ক্লাসে কোন জায়গা না পেয়ে বাধ্য হয়ে দুজন একসঙ্গে বসলো। রানা তো মহা খুশি, কারণ তার সঙ্গে বসেছে। তারপর স্যার এসে ক্লাস নিতে লাগলো। আর ক্লাস নেওয়ার অবস্থায় রানা সম্পূর্ণটা সিমরানকেই দেখছে তাকিয়ে তাকিয়ে। সিমরান কিছুটা বুঝতে পেরেছে, আর সিমরানের অস্বস্তি লাগছে। আর কিছুক্ষণ পরে সিমরান বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? এটা তো ক্লাস, নাকি এটা কি কোনো পার্ক যে আপনি
যে কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকবেন? তোমাকে দেখার জন্য কোনো পার্ক বা ভার্সিটির প্রয়োজন হয় না। যেখানে তোমাকে দেখি সেইখানেই তোমাকে দেখতেই ভালো লাগে। আপনি আবার আমার সাথে উল্টাপাল্টা কথা বলছেন? আপনার সাহস তো কম নয়। এবার একটু চুপ করুন আর মনোযোগ দিয়ে ক্লাস করুন, ওকে? না হলে স্যার দুজনকেই বের করে দেবে ক্লাস থেকে। যদি দুইজনকে বের করে দেয় তাহলে তো ভালো, কারণ তোমার সঙ্গে কথা বলতে পারবো। আর ক্লাসে বসে তো কথা বলতেই পারছি না। আজকে যে আমি কার মুখ দিকে উঠেছিলাম না, না হলে আপনার মতো একটা পাগলের সঙ্গে আমার দেখা হলো কিভাবে? পুরোটা ভার্সিটি আমাকে জ্বালিয়ে মারছেন। এটা বললে কেন? কারণ আমি তো এসেছি একটু আগেই, তার মানে আমি তোমাকে প্রায় 20 মিনিট ধরে জ্বালাচ্ছি। তাই তো কথা বলতে বলতে তো আমি আমার নিজের পরিচয় বলতেই ভুলে গেছি। আসলে আমি রানা, আগে পিছে কোনো কিছুই নেই, মধ্যবিত্ত ছেলে। তবে বাবা মা অনেক আগেই মারা গেছে, তাই পৃথিবীতে একা। খুব ভালো, এখন আমি আপনার পরিচয় শুনে নিয়েছি। এখন তো অন্ততপক্ষে ক্লাস করতে পারেন। দেখুন, আমাদের এমনিতেই সামনে এয়ার চেঞ্জের পরীক্ষা, আমাকে ভালো করে পড়তে হবে, প্লিজ। তুমি শুধু পড়া নিয়ে আছো। আগে বলো যে আমাদের মধ্যে বন্ধুত্বটা হবে। যদি বন্ধুত্ব না করো তাহলে আমি এইভাবে তোমাকে বিরক্ত করতেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব, তবু প্লিজ এখন ক্লাসে মনোযোগ দিন, না হলে কিন্তু স্যার আমাদেরকে বের করে দিবে। তারপর সিমরান ক্লাস মনোযোগ দিলেও রানা কিন্তু ক্লাসে মনোযোগ দিল না। রানা লুকিয়ে লুকিয়ে সিমরানকে দেখছে। সিমরানের একটা চুল তার মুখে সামনে এসে পড়ছে। ইচ্ছা করছে চুলগুলো ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু আফসোস এটা তো আর পূরণ হবে না, তাই সে দেখেই চলেছে। তারপর এভাবে যথারীতি ক্লাসগুলো শেষ হলো। ক্লাসগুলো শেষ করে বাইরে বের হলো। আর বাইরে বের হয়ে সিমরান একা একাই হাঁটতে লাগলো। আর তখন পেছন থেকে রানা দৌড়াতে দৌড়াতে তার কাছে আসলো আর এসে বলতে লাগলো, তুমি যে মেয়ে হয়ে এত দ্রুত হাঁটতে পারো এটা আসলেই তোমাকে না দেখলে আমি কখনোই জানতে পারতাম না। তুমি আমাকে বলেছিলে যে আমার সঙ্গে বন্ধুত্ব করবে, আর এখন কোনো কিছু না বলেই চলে যাচ্ছ কেন? কথা দিলে যে কথা রাখতে হয় সেটা কি জানো না? আমি আজ পর্যন্ত কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব করিনি, ওকে? আর বন্ধুত্ব করার ইচ্ছে নেই আমার। আমার যাকে পছন্দ হয় তাকে আমি বিয়ে করব। কথাটা বুঝতে পেরেছেন? আরে বোরখাওয়ালি, কি ব্যাপার? তুমি এই ছেলেটার সঙ্গে কথা বলছো? এটা তো খুবই খারাপ বিষয়। তুমি যদি এই ছেলেটার সঙ্গে আমার সামনে কথা বলো তাহলে কিন্তু তোমার বোরখাটা খুলে তোমার সব কিছু দেখে ফেলবো। রানা আর সিমরান দুজনেই মাঠের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিল। আর তখনই এই ভার্সিটির সভাপতি এর একমাত্র ছেলে সে এসে কথাটা সিমরানকে বলল। সিমরান নাহিকে অনেক ভয় পায়, কারণ নাহিদ অত্যন্ত খারাপ একজন লোক। সিমরান কোনো প্রতিবাদ করলো না। আর রানা অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ তার সামনে সিমরান কি এসব খারাপ কথা বলছে। রানার অনেক রাগ উঠতে লাগলো। রানা চুপচাপ দাঁড়িয়ে রইল। আর দাঁড়িয়ে থাকার পর দেখলো সিমরান কোনো কথা না বলেই চলে যেতে লাগলো। আর রানাও তাকে কোনো কিছু বলল না। আর তখনই নাহিদ রানাকে বলতে লাগলো, তোর কত বড় সাহস, তুই আমার জানের সঙ্গে কথা বলছিস? তুই জানিস না আমি এই মেয়েটাকে খুব পছন্দ করি, আর এই ভার্সিটির কেউ সাহস পায় না তার সঙ্গে কথা বলার। আর আমি ছিলাম না দেখে তুই আমার জানের সঙ্গে কথা বললেই তুই অনেক বড় অন্যায় করে ফেলেছিস। এটার জন্য তোকে অনেক শাস্তি পেতে হবে। দেখেন ভাই, প্লিজ এইসব ঝামেলা করবেন না। আমি মোটেও ঝামেলা পছন্দ করি না। আর আপনি যে তাকে পছন্দ করেন আর আমাকে তো সিমরান পছন্দ করে, তাই না? যদি সিমরান আপনাকে পছন্দ করতো তাহলে না একটা কথা ছিল। তুই কার সামনে দাঁড়িয়ে এসব কথা বলছিস? তুই জানিস আমি এই ভার্সিটির সভাপতির একমাত্র ছেলে। তাছাড়া আমি সালমান ভাইয়ের খুব কাছের লোক। আর তুই আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিস। অনেকেই আমার সামনে দাঁড়িয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলে, আর তুই কিনা আমার সাথে তর্ক করছিস। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। নেক্সট টাইম এইরকম কোনো কাজ করব না, আপনি এটা শিওর থাকেন। তারপর রানা একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। রানার এই হাসিটা খুবই ভয়ানক। তারপর রানা বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। আর খাবার খেয়ে সে ল্যাপটপ নিয়ে বসে কাজ করার জন্য। আর তখনই রনি ফোন দিল।
আর রনি ফোন দিয়ে বলতে লাগলো, ভাই আজকে আমরা খবর পেয়েছি যে সালমান সে বিদেশ থেকে কিছু অস্ত্র আর মাদক দেশে ঢোকাবে, আর এটা লিড দিবে ওই মেয়েটার নাম হলো রিয়া। কিন্তু সে কোথায় থাকে কি করে সেটা জানি না, শুধু নামটা জানতে পেরেছি। ওই রিয়া নাকি সম্পূর্ণ দায়িত্বে থাকবে। একটা খারাপ কাজ করবি নাকি একটা ভালো কাজ করবি বল? এই রিয়া মেয়েটাকে তুই নিজের হাতে মারবি, আর এমন কষ্ট দিয়ে মারবি যে ও যে একটা মেয়ে সেটা তাকে ভালো করে বোঝাবি। আগে বুকের গুলো ছুরি দিয়ে কাটবি, তারপরে ওটার মধ্যে অ্যাসিড দিবি। ভাইয়ের কথাটা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল, কারণ ভাই নিজে এটা কখনোই করেনি, কিন্তু অন্যজনকে দিয়ে করিয়েছে, আর এখন আমাকে করতে বলছে। আমি যথেষ্ট পরিমাণে ভয় পেয়ে গেলাম। আর তারপর ভাই আবারও বলতে লাগলো, আমি তোকে কি বলেছি তুই বুঝতে পারছিস? ও যে একটা মেয়ে সেটা যেন ও মরার আগেই বুঝতে পারে ওকে, কারণ একটা মেয়ের জন্য হাজারো মেয়ের নাম নষ্ট হয়। আর সবাইকে তৈরি হতে বল, এই অস্ত্রগুলো আমার লাগবে। তারপর রানা কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে রানা কিছুক্ষণ শুয়ে থাকে। আর শুয়ে থাকার পরে রানা ফোনে সিমরানের আইডি পেল। তাকে খুব ভালো করে চিনে, কারণ তার চোখগুলো রানার অনেক পছন্দ, আর চোখগুলো দেখেই চিনে ফেললো। তারপর তাকে মেসেজ দিল, কিন্তু মেসেজের রিপ্লাই আসলো না। প্রায় 1 ঘন্টা পরে ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলো। আর ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করার পরে মেসেজটা সিন করলো। আর মেসেজটা সিন করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার ফেসবুক আইডি কি করে পেলেন? আমার ফেসবুক আইডিতে তো আমার প্রোফাইল পিক দেওয়া, কিন্তু এটাতে তো আমাকে ভালো করে চেনার কথা নয়। তুমি বোরকা পরে ছবি দিয়েছো, এটা কিন্তু ঠিক তোমার যে চোখগুলো দেখা যাচ্ছে ওই চোখগুলো দেখেই আমি তোমাকে চিনে ফেলেছি। কি করব বলো, কারণ তোমারগুলো যে আমার মুখস্থ হয়ে গেছে। তোমার চোখের মধ্যে কয়টা রগ আছে সেটা মনে হয় আমি বলতে পারবো। দেখুন, আমি আপনাকে ভালো মতো বলছি, আপনি যেহেতু একা মানুষ, তাই আপনার জীবনের কোনো লক্ষ্য নেই, তাই না? আপনি আমার সঙ্গে ভার্সিটিতে কোনো কথা বলবেন না, কারণ নাহিদ এটা সহ্য করতে পারে না। তুমি আমাকে যতটা খারাপ মনে করছো, আসলে আমি কিন্তু ততটা খারাপ নই। নাহিদ এতটা খারাপ ছেলে। তোমার এত পাওয়ার থাকতেও এত কেন ভয় পাও তুমি? তোমার বাবাকে কেন বলছো না নাহিদের কথা? এটার মধ্যেও একটা কারণ তো আছে, তাই না? না হলে কেউ মুখ বুঝে সহ্য করবে, এটা কি কখনো হয়? আমি আজ পর্যন্ত কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব করিনি, তার জন্য আমার একটু খারাপ লাগছে। তবে আপনাকে দেখে তো ভালোই মনে হচ্ছে। তুমি কি কথা ভাবলে বলো? আমি কি তোমাকে শুধুমাত্র বন্ধুত্ব করতে বলেছি? আচ্ছা তুমি কি চাও? তুমি কি চাও না যে তোমার লাইফে এমন একটা মানুষ আসুক যে তোমায় অনেক ভালোবাসবে, যে তোমাকে অনেক সাপোর্ট করবে, সব কিছুর বিনিময়ে সে তোমাকে চাইবে? ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা বন্ধু, হ্যাঁ? আর আজকে থেকে আমরা দুজনেই তুমি করে বলবো, ওকে? আর এমন মানুষ সবাই চায় তার প্রিয় মানুষটা যেন তার জন্য এমনটা করে। ঠিক আমিও তার ব্যতিক্রম নই, আমিও ঠিক এমনটাই চাই, কিন্তু পরিস্থিতি অনেকটা সময় নিজেকে এরকম চাওয়া থেকে বিরত রাখতে হয়। এখন তো আমরা দুইজনে বন্ধু, তাই না? তাই এখন থেকে আমাকে কোনো কিছু বলতে পারো। এখন তো আর বলতে কোনো বাধা নেই। জানো, আমার ছোটবেলায় আমার বাবা মাকে খুন করে মেরে ফেলেছে। আমিও ছিলাম অনেক বড়লোক বাবার একমাত্র ছেলে, কিন্তু পরিস্থিতি এমন বিপর্যয়ে নিয়ে গেছে শেষ পর্যন্ত আমরা রাস্তায় থাকতে হয়েছে। তোমার ভেতরে যে কষ্ট লুকিয়ে আছে এটা আসলে তোমাকে দেখে বোঝা যায় না। আচ্ছা এখন বাই, পরে কথা বলবো। বাবা মনে হয় আমাকে ডাকছে, ওকে? তারপর সিমরান অফলাইন হয়ে যায়। আর রানা তার মেসেজের অপেক্ষায় বসে থাকে। আর এভাবে সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় রানা রেডি হয়ে নিল। কালো প্যান্ট, কালো জুতা, সানগ্লাস, কালো শার্ট এগুলো পরে বের হয়। আর তার কালো গাড়িটা নিয়ে সে গোডাউনের কাছাকাছি চলে আসে। আর দেখে সবাই রেডি হয়ে আছে, আর সবার হাতেই বড় বড় মেশিন গান। রানা সবাইকে গাড়িতে উঠতে বলে। গাড়ি চালিয়ে যাচ্ছে, আর রানা হাতে থাকা পিস্তলটা ভালো করে মুছে নিতে লাগলো। আর এটা দেখে বাড়ির সবাই
তাকিয়ে আছে। আর কিছুক্ষণ পরেই সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলো। আর জায়গায় এসে সবাই অপেক্ষা করতে লাগলো। আর রানা গাড়িতে বসে বসে ফোন টিপছে। আর কিছুক্ষণ পরেই রনি এসে বলতে লাগলো, ভাই একটা গাড়ি এসে এখানে থেমেছে, আর গাড়ি থেকে প্রায় 4-5 জন নামলো মাত্র, আর ওখানে ওই মেয়েটাও আছে। আমরা কি এখনই গিয়ে অ্যাটাক করব? না, এখন থাক। আমি যখন বলবো অ্যাটাক করার জন্য তখনই অ্যাটাক করবি, এর আগে কোনো কিছুই করবি না। আগে কোনো কিছু করতে গেলে আমরা সবাইকে ধরতে পারবো না, পালিয়ে যাবে অনেকে। তারপর রনি চলে যায় আর রানাও গাড়ি থেকে নামলো। আর কিছুক্ষণ পরে আরো একটা ট্রাক আর সামনে থাকা আরো একটা গাড়ি আসলো। আর গাড়ি থেকে প্রায় 6-7 জন লোক নামলো। আর ট্রাকের মধ্যে থাকা 2 জন লোক নেমে আসলো। আর ওদের মধ্যে কি আলোচনা হলো সেটা দূর থেকে কোনো কিছু বোঝা যাচ্ছে না। আর রানা খুব ভালো করে দেখতে পেল এখানে ওই মেয়েটা আর নাহিদ ছেলেটাও আছে। আর নাহিদ ওদেরকে বলছে, মালগুলো এনেছেন, তার প্রমাণ ভাই যে পাঠিয়েছে সালমান ভাই একটা কোড দিয়ে দিয়েছে সবাইকে। এই কোডগুলো মিললেই মালগুলো ভেতরে যাবে, না হলে কিন্তু ভেতরে যাবে না। নাহিদ, তুই মালগুলো গিয়ে চেক কর। মালগুলোতে যদি সমস্যা থাকে তাহলে সালমান ভাইকে এক্ষুনি কল করে বলতে হবে। তুই ট্র্যাকে উঠে সবগুলো চেক করতে থাক। সালমান ভাই এটা পাঠিয়েছে, আর টাকাগুলো এখনই দিতে বলেছে। আর কোড হলো সালমান 4732। এই শালা, এত কথা বলিস কেন? তাড়াতাড়ি কর, না হলে পুলিশ চলে আসতে পারে। আর পুলিশ চলে আসলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আর পুলিশের চেয়েও ভয়ঙ্কর হলো রকস্টার মাফিয়া কিং। সে যদি একবার জানতে পারে তাহলে আমাদের সবাইকে শেষ করে ফেলবে। তুই একটা মেয়ে হয়ে আমাকে এসব কথা বলছিস কেন? তুইও সালমান ভাইয়ের হয়ে কাজ করিস, আমিও সালমান ভাইয়ের হয়ে কাজ করি। হয়তো তুই আমার আগে গিয়েছিস, আর সালমান ভাই তোকে অনেক পছন্দ করে, এই জন্য তুই আমাদের সঙ্গে এভাবে ব্যবহার করবি। আরে তোদের সঙ্গে তো ব্যবহার এখন আমি করব তোদের সঙ্গে। যদি আমি ব্যবহার না করি তাহলে অনেকটা লস হয়ে যাবে। বয়েজ ফেয়ার। তারপর রানার কথা মতো ওরা গুলি করতে লাগলো। আর ওরাও রানার লোকজনের উপর গুলি করতে লাগলো। রানার লোকজন এক একটা প্রশিক্ষণ প্রাপ্ত। রানা নিজে পারবে না, এটা সবাই জানে, তবুও নিজের জীবন বাঁচাতে ওদের সঙ্গে লড়াই করে যাচ্ছে। কারণ রানার সামনে পড়লে মরতে হবে, এটাই নিশ্চিত। তারপর রানা সবাইকে বলল যে ট্রাক নিয়ে যাওয়ার জন্য। আর রানা ওই মেয়েটাকে আর নাহিদকে ধরে নিয়ে তার গোডাউনে গেল। আর গোডাউনে নিয়ে গিয়ে মেয়েটাকে একটা জায়গায় বসিয়ে রাখলো। তারপর নাহিদকে চেয়ারের সঙ্গে বেঁধে রানা সামনে বসালো। আর সামনে বসে রানা নাহিদকে বলতে লাগলো, তুই এত পেকে গেছিস এত অল্প দিনে, এটা সত্যি আমি কখনো চিন্তাও করিনি। তোর বাবা সভাপতি আমাকে দেখলে স্যার ছাড়া কথা বলে না, আর সেখানে তুই আমার সামনে আমার হবু বউয়ের উপর তুই রাগ দেখাচ্ছিস, বাজে বাজে কথা বলছিস। তার বোরকা খুলে নিবি তুই? এত বড় সাহস! বোরকা কিভাবে খুলতে হয় জানিস? তোকে আমি এখন শেখাবো কিভাবে বোরকা খুলতে হয়। আমি যে কতটা খারাপ এটা তো তুই জানিস না, তুই এটা কখনো কল্পনা করতে পারিসনি। তোকে আমি এখনো ভালো করে বলছি, আমাদেরকে ভালো ভালোই ছেড়ে দে, না হলে কিন্তু সালমান ভাই তোদেরকে একটু ছেড়ে দেবে না। সালমান ভাই দেশে ফিরে আসে তাহলে তোদের এমন অবস্থা করবে যে কোনোদিন বেঁচে থাকতে পারবি না। তোর সাহস কত বড়, তুই ভাইয়ের সামনে বসে আছিস আর অথচ তোর একটুও ভয় লাগছে না, আর ভাইয়ের সামনে তুই এসব কথা বলছিস। আর সালমানকে দেশে আসতে দে, তারপর তোর সালমানের কি অবস্থা করি সেটা পরে দেখতে পারবি। আমি যে কতটা খারাপ এটা তুই ভাবতেও পারবি না। এই বলে আমি নাক বরাবর একটা ঘুষি মারলাম, আর ঘুষি দিতেই মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। রানা নাহিদকে একটা ঘুষি মারলো নাকের মধ্যে। আর ঘুষি মারাতে নাহিদের নাক ফেটে রক্ত বের হতে লাগলো। আর রানা সেখান থেকে উঠে এসে মেয়েটার কাছে আসলো। আর মেয়েটার কাছে এসে মেয়েটার গলায় চেপে ধরলো আর বলতে লাগলো, তোকে আমি এতদিন ধরে খুঁজছি। আমি জানতাম তোকে যদি আমি হাতে পাই তাহলে সেই দিন কি ঘটেছিল সেটা আমি জানতে পারবো। আমার বাবা অনেক ভালো মানুষ ছিল, তোরা তাকে আমার বাবাকে বাঁচতে দিসনি। শেষ পর্যন্ত আমার মা তোদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, তবুও তোরা বাঁচতে দিসনি। সেদিন তুই যদি দেশে থাকতি তোকেও আমরা মেরে ফেলতাম। তুই আমাদের ক্ষমতা সম্পর্কে জানিস না, আর এখন নতুন নতুন মাফিয়া হয়েছিস তাই না? একবার সালমানকে দেশে আসতে দে। সালমান 20 বছর ধরে মাফিয়া কিং এর সঙ্গে আছে।
তুই জানিস আমাদের কতটা পাওয়ার আছে? পুরো দেশটা হলো আমাদের। বিদেশে 7টা দেশের সঙ্গে আমাদের হাত আছে। যেহেতু তুই এত কথা বলছিস তাহলে কিন্তু তোকে একটা তথ্য দেওয়াই লাগে। শেষবার একটু তথ্য নে। হংকংয়ে ওয়াসিম, দুবাই লাকি ভাই, সৌদি আরবের আলী হোসেন, মালয়েশিয়ার মোশরাফ হোসেন, ওদের সকলকে আমিই মেরেছি। বিশ্বাস হচ্ছে না? ওয়েট, একটা ভিডিও তোকে দেখাচ্ছি, ভিডিওটা দেখলেই সব কিছুই বুঝতে পারবি। এই বলে আমি একজনকে ভিডিও কল দিলাম। তখনই হঠাৎ করে এই রানা তার ফোন বের করে কাউকে ভিডিও কল দিল। আর ভিডিও কল দেওয়ার পরে ওখান থেকে তার লোক রানাকে দেখাতে লাগলো। আর রানা সেটা মেয়েটাকে দেখাতে লাগলো। আর মেয়েটাকে দেখতে পেল যে সবাইকে এক রুমের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। আর সবার হাত কেটে রক্ত পড়ছে, আঙ্গুল থেকে রক্ত টপ টপ করে পড়ছে, আর হাতের বিভিন্ন জায়গায় কাটা। আর তখনই কেউ একজন আবারও হাতের মধ্যে লবণ দিতে গেল, আর সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠল। আর এসব দেখে মেয়েটা অনেকটা ভয় পেয়ে যায়। আর মেয়েটা কোনো কথা বলতে পারে না। আর রানা ফোনটা কেটে দিয়ে মেয়েটার দিকে তাকায় আর মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুই কি মনে করেছিস যে তোরা একাই পারিস? আরে আমি একদিন তৈরি হইনি, আমি মানুষের লাথি উল্টো খেয়ে তারপর বড় হয়েছি। কে কীরকম সেটা আমার চেয়ে খুব ভালো আর কেউ জানবে না। তোর সালমান 20 বছর ধরে রাজত্ব করছে, আর আমি সেই রাজত্বে মাত্র 5 বছর ভেঙে দিয়েছি। আর আমি নিজেই তো একটা ব্র্যান্ড। এমন কোনো জায়গা নেই যেখানে আমার কোনো লোক নেই। আমি এই শহরের রাজ করতে এসেছি এবং রাজ করতে পেরেছি। কেউ আমার কোনো কিচ্ছুই করতে পারবে না। ভাই, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি হাসতে লাগলাম, কারণ এটা হাসিরই কথা। তারপর আমি আবার বললাম, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই যখন সালমানের সঙ্গে আমাদের বাসায় গিয়ে আমার পরিবারকে হত্যা করেছিস তখন তোর বয়স কত ছিল? তখন তোর বয়স ছিল 18 বছর, তাই তো? আর এখন তোর বর্তমান বয়স 29 বছর। আমাকে মারবেন না প্লিজ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে আমি তখন সালমানের সঙ্গে মিশে গিয়েছিলাম, কারণ তার মানে আমাকে টাকার লোভ দেখিয়েছিল। তার জন্যই আমি শুধুমাত্র এসব করেছি। এটা ছাড়া আমার কাছে কোনো পথ ছিল না। আমি পরিস্থিতির শিকার হয়ে এসব করেছি। তোমার মাকে আমি নিজের হাতে ধরেছি, আর সালমান পেটের মধ্যে ছুরি ঢুকিয়েছে। রানা কথাটা শুনেই রানার চোখ দিয়ে যেন রক্ত বের হবে এমন অবস্থা। রানা রেগে গিয়ে হাতে থেকে একটা ছুরি নিয়ে মেয়েটার বুক বরাবর জোরে বসিয়ে দেয়। আর তখন মেয়েটা কাঁপতে থাকে। আর রানা একের পর এক 2 হাতে 2টা ছুরি দিয়ে মেয়েটাকে ইচ্ছে মতো কোপাতে থাকে। আর এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। আর সবাই ভয় পেয়ে একসাথে জড়ো হয়ে যায়। আর রানা বেশ ঠান্ডা হয় আর সোজা তার রুমে চলে যায়। আর রুমে গিয়ে একটা চিৎকার দেয় জোরে, মনে হয় গলাটা এখানে ফেটে যাবে। রানা চিৎকার দেওয়ার পরে জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, বাবা মা, আমি তোমাদেরকে বাঁচাতে পারলাম না। আমাকে যদি তোমরা বিদেশে না পাঠিয়ে দিতে তাহলে হয়তো তোমাদের এই অবস্থা হতো না। আমি তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিয়ে ছাড়বো। আমি তোমাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই নিজেকে এমনভাবে তৈরি করেছি। এই তোরা এখন কেউ ভাইকে ডিস্টার্ব করবি না, ঠিক আছে? ভাই তার নিজের মতো থাক, এখন কেউ ওনার সামনে যাবি না। সকালবেলা নিজেই স্বাভাবিক হয়ে আমাদের সঙ্গে কথা বলবে। আর নাহিদ, তোর যে কালকে কি অবস্থা করবে এটা আমি নিজেও জানি না, কারণ তুই ভাইয়ের কলিজায় হাত দিয়েছিস। ভাইয়ের এই পৃথিবীতে আপন বলতে তেমন কেউ নেই, আমরা আছি। আর আমরা তো শুধুমাত্র ভাইয়ের পাশে, কিন্তু ভাইয়ের জীবনসঙ্গী হিসেবে কিন্তু সিমরান ভাবি আছে। অনেক ভালোবেসে ফেলেছে, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমনটা করব না। আমি আপনার কাছে মাফ চাইছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি এটার ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। আর তোকে তো ইচ্ছা করছে আমি নিজেই এখন মেরে ফেলতে, কিন্তু ভাইয়ের কোনো নির্দেশ নেই, তাই আমি তোকে মারছি না। বেঁচে গেলি তুই। তুই কতটা খারাপ এটা আমরা খুব ভালো করেই জানি। তুই 13টা মেয়েকে ধর্ষণ করেছিস, তারপর মেরে ফেলেছিস, আর তোর পাওয়ারের কারণে তুই এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছিলিস। আর বাংলাদেশে তোদের মতো কিছু ছেলেরাই এইভাবে মুক্তি পেয়ে যায়, আর ধ্বংস হয়ে যায় একটি একটি করে প্রতিটি মেয়ের জীবন। তোদের মতো ছেলেদের জন্যই মেয়েরা নিরাপদে থাকতে পারে না। আরে তোর যদি এতই মন চায় তাহলে বিয়ে করে নিস, বিয়ে করে নিজের বউয়ের সঙ্গে যা ইচ্ছা তাই করিস, কিন্তু রাস্তার মধ্যে মেয়েগুলোকে কেন সর্বনাশ করিস? ওরাও তো কারো না কারো মেয়ে, ওরাও তো কারো না কারো আপনজন। গ্রামের মেয়েদের এসব করলে গ্রামের মেয়েদের আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকে না।
আজ তোদের জন্যই আমি আমার নিজের আপন বোনকে নিজের সামনে ধর্ষণ হতে দেখেছি। তখন আমার পাশে কেউ ছিল না, শুধুমাত্র ভাই পাশে ছিল। শেষ পর্যন্ত অনেক দৌড়াদৌড়ি করেও আমার বোনটাকে বাঁচাতে পারলাম না, কারণ আমার বোন আত্মহত্যা করতে গিয়েছিল আর হাসপাতালে নিতে নিতে অনেকটা দেরি হয়ে যায়। তারপর থেকে আমি ভাইয়ের সঙ্গে আছি। তারপর রনি কান্না করতে করতে চলে যায়, কারণ রনির বোনকেও ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, আর সেই থেকে রনি রানার সঙ্গেই আছে। আর ওদিকে রানা কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেল সে নিজে উঠতে আর দিল না। আজ সকালবেলা ঘুম ভাঙলো কারোর কলের শব্দে, আর রানা ঘুম ঘুম চোখেই ফোন রিসিভ করতেই ওপার থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো ঘুমিয়ে আছো? আরে তাড়াতাড়ি কলেজে চলে আসো। তোমার নাম্বারটা পাওয়ার জন্য আমার কতটা কষ্ট করতে হয়েছে। ফেসবুক ঘাটাঘাটি করে তোমার নাম্বারটা পেয়েছি। আরে তুমি আমাকে কল দিবে এটা তো আমি কখনোই আশা করিনি। আমি তো ভেবেছিলাম তুমি আমার সঙ্গে ভালোভাবে কথাই বলবে না, কিন্তু এখন দেখছি তুমি নিজেই আমাকে কল দিয়েছো। আমার তো কেমন জানি বিশ্বাস হচ্ছে না, আমি কি স্বপ্ন দেখছি? আরে স্বপ্ন কেন দেখবে, আমি এমনিই তোমাকে কল দিয়েছি। আসো কলেজে আসো, তোমার জন্য অপেক্ষা করছি। তারপর রানা কল কেটে দেয়, আর কল কেটে দেওয়ার পরে রানা খুশিতে নাচতে থাকে, কারণ সিমরান তাকে কল দিয়েছে। সে যে সিমরান কাল পর্যন্ত তার সঙ্গে কথা বলতে চাইতো না, এখন সে নিজে থেকেই তাকে কল দিয়েছে। এইভাবে রানা তাড়াতাড়ি করে রেডি হয়ে ভার্সিটিতে চলে আসে। আর ভার্সিটিতে এসে রানা দেখতে পেল সিমরান একটা ছেলের সঙ্গে বসে বসে গল্প করছে। আর এটা দেখে রানার বুকের মধ্যে কেমন যেন ছটফট করতে লাগলো। আর তখন রানা সামনে এগিয়ে যেতে লাগলো, আর রানার সামনে এগিয়ে যাওয়ার পরে দেখতে পেল সিমরান হাতের মোজা খুলে ছেলেটার হাত ধরলো। আর ছেলেটার হাত ধরতেই রানা এর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, কারণ রানা তো তাকে নিয়ে ভালো থাকতে চেয়েছিল, কিন্তু সে কেন তার ভালোবাসাটা বুঝলো না। আর রানাকে দেখেই সিমরান ডাক দিল, আর ডাক দেওয়ার পরে বলতে লাগলো, আসলে তোমাকে কল দিয়েছি এটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তুমি তো আমার প্রথম ছেলে বন্ধু, তাই না? তাই ভাবলাম তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বাসা থেকে ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, আর আমার সঙ্গে ওর প্রথম দেখা, তাই ভাবলাম তোমাকে নিয়ে আসি। তোমারও দেখা হয়ে গেল। আর শামীম, তোমার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে রানা। আগে পেছনে কোনো কিছুই নেই, আমরা একই সঙ্গে পড়াশুনো করি। আর রানা, ওর নাম হচ্ছে শামীম, বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে টপার। তারপর রানা লোকটার সঙ্গে বেশ হাসি খুশি ভাবে কথা বলল, আর কিছুক্ষণ পরে লোকটা চলে গেল। আর লোকটা চলে যাওয়ার পরে রানা যেখান থেকে চলে আসলো, আর রানা ওয়াশরুমে এসে নিজের হাতে ঘুষি দিতে লাগলো, আর নিজের হাত কেটে ফেললো। আর নিজের হাত কেটে ফেলাই রানা চুপচাপ সেখান থেকে চলে আসলো। আর রানা এসে একপাশে বসে থাকে, আর তখনই সিমরান তার পাশে এসে বসলো। সিমরানকে দেখে রানা খানিকটা অবাক, কারণ সে ক্লাস মিস দেয় না, আর এখন ক্লাসে না গিয়ে আমার সঙ্গে এসেছে। আর তখন সিমরান বলতে লাগলো, আরে তোমার হাত থেকে রক্ত পড়ছে, তুমি তো একটু আগেই দেখলাম ওয়াশরুমে গিয়েছিলে। আর ওয়াশরুমে গিয়ে হাত কেটে ফেলে কিভাবে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। অনেক রক্ত পড়ছে, চলো তোমাকে ফার্মেসিতে নিয়ে যাই। না, আমার ফ্যামিলিতে যাওয়া লাগবে না। আসলে একটু ব্যথা পেয়েছি, এটা এখনই সেরে যাবে, আর রক্ত জমাট বের হয়ে যাবে, সমস্যা হবে না। আমি যেটা বলছি তুমি সেটা করবে, চলো। আর দাঁড়াও, আমার ব্যাগে রুমাল আছে, আমি রুমালটা বের করে তোমার হাতে ভালো করে বেঁধে দিই। সিমরান তার ব্যাগ থেকে রুমালটা বের করে সে পরম যত্নে রানার হাতের মধ্যে বেঁধে দিতে লাগলো। আর রানা মুগ্ধ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যুগ যুগ ধরে যদি তাকে এভাবে দেখে যেত। রানা এখন কোনো রকমই মনে হচ্ছে না যে সে ব্যথা পেয়েছে। রানার এখন কোনো দিকে খেয়াল নেই, সমস্ত মনোযোগ দিয়ে সে সিমরানকে দেখে যাচ্ছে। আর সিমরান পরে রানাকে নিয়ে ফার্মেসিতে যেতে লাগলো। আর তখন রানা বলতে লাগলো, আরে আমি এখন কোথাও যেতে পারবো না, তুমি কি আমার সঙ্গে কিছুক্ষণ বসে থাকবে? চলো না গিয়ে পুকুর পাড়ে বসে থাকি। আর তুমি তো বেঁধে দিয়েছো, তাই না?
কোনো কিছুই হবে না। তারপর সিমরান কোনো কিছু বলল না, আর সিমরান আর রানা দুজনেই পুকুর পাড়ের দিকে হাঁটতে লাগলো। রানা তার পাশে নীরবে হেঁটে যাচ্ছে। রানার মনে হচ্ছে তার এর চেয়ে সুখের মুহূর্ত আর কখনোই ছিল না, আর কখনো হবেও না। রানার খুব ইচ্ছে করছে সিমরানের হাত ধরার, কিন্তু সেটা তো এখন হবে না, তাই সে কোনো কিছু মনে করলো না। আর কিছুক্ষণ পর পুকুর পাড়ে এসে দুজনে বসে পড়লো, আর দুজনে বসে বসে নানা রকম গল্প করছে। আরো গল্প করার মধ্যে মাঝে মাঝেই হেসে দিচ্ছে, আর হাসির কথাটা শুনে রানার এতটা ভালো লাগলো সেটা বলে বোঝানো সম্ভব না। রানার মনটা জুড়িয়ে গেল। রানার খুব ইচ্ছে করছে সিমরানকে দেখার, কিন্তু সব ইচ্ছে তো আর এখন পূরণ হবার নয়। তারপর দুজনে বেশ অনেকক্ষণ গল্প করে। রানা সিমরানকে গাড়িতে তুলে দিয়ে সে তার নিজের গাড়িতে করে বাসায় চলে আসে। তার বাসায় এসে রানা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল, আর খাবার খেয়ে সিমরানের সঙ্গে মেসেজে কথা বলতে লাগলো। রানার এখন মনেই নেই সিমরান বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের মাসে তাদের বিয়ে। আর রানা মাঝে মধ্যে তার হাতের উপর হাত বুলাচ্ছে, কারণ সিমরান নিজের হাতে রুমালটা বেঁধে দিয়েছে। রানা এসব কথাই ভাবছে আর আনমনে হেসে দিচ্ছে। আর তখনই রানার ফোনে একটা কল আসলো, আর রানা দেখতে পেল তাকে রনি কল দিয়েছে। আর রনির কলটা রিসিভ করলো, আর রিসিভ করার পরে রনি উপাস থেকে বলতে লাগলো, ভাই আমি এইমাত্র খবর পেয়েছি সালমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে আজকেই বাংলাদেশে প্রবেশ করবে। আপনি একটু তাড়াতাড়ি গোডাউনে আসলে ভালো হয়। আমি এখন আসতে পারবো না, আমি এখন একটু ব্যস্ত আছি। ওকে, আর আমি সন্ধ্যার সময় আসবো। তোরা যে যার মতো প্রস্তুতি নিয়ে রাখ, আর আমার যত লোক আছে সবাইকে একসঙ্গে জড়ো হতে বল। সবার সঙ্গে আমি মিটিং করব। তারপর রনি কল কেটে দিল। আর রনি কল কেটে দেওয়ার পরে সে সবাইকে ফোন করতে লাগলো, আর ফোন করে যত লোক আছে তাদের সবাইকে সন্ধ্যার সময় গোডাউনে হাজির হওয়ার কথা বলছে। আর ওদিকে রানা আর সিমরান কথা বলতে লাগলো। রানা অনেক মজা করতে লাগলো, সময়টা পার হয়ে যায়। সন্ধ্যার সময় রানা বের হলো বাসা থেকে, রেডি হয়ে। আর বের হয়ে সে গাড়ি নিয়ে গোডাউনে চলে আসলো। আর গোডাউনে এসে সে চেয়ারে বসলো, আর সবাই তার সামনে দাঁড়িয়ে আছে। আর রানা সেখানে বলতে লাগলো, তোমরা আমার হয়ে অনেক দিন ধরে কাজ করছো, আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ তোমরা নিজের জীবন বাজি রেখে আমাকে সময় দাও, আমার জীবন রক্ষা করো। বিশ্বাস করে সিয়াম, রনি, সাব্বির, পিয়াস, তোরা সব সময় আমার পাশে থাকিস। ভাই আমরা আপনাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই আপনার সঙ্গে সব সময় থাকি। ভাই আমরা সারা জীবন আপনার সঙ্গে থাকতে চাই। আজকে তোমাদের আমি এইখানে ডেকেছি একটা গল্প শোনানোর জন্য। শোনো, আমি যখন ইন্টার পরীক্ষা দিলাম তখন বাবা বলল, তোর বাংলাদেশে থাকার দরকার নেই, তুই বিদেশে গিয়ে পড়াশোনা কর। তোর বাবা ছিলেন জর্জ, বাবা চাইতেন আমি উচ্চ শিক্ষিত হই, সেই রকম মায়ের ইচ্ছা ছিল। আর আমি চলে আসি লন্ডনে পড়াশোনা করার জন্য। আমার লন্ডনে আসার পর সম্পূর্ণ মনোযোগ দিলাম পড়াশোনায়, যেহেতু কারণ বাবা আমাকে এত আশা করে পাঠিয়েছিল। আর ওদিকে যে বাবার সঙ্গে ঝামেলা চলছে এটা আমি জানতাম না। আর এই ঘটনা জানতে পেরেছি একদিন আমি ভার্সিটি শেষ করে বাসায় ফিরলাম, আর তখনই বাংলাদেশ থেকে কল দিল। আর মা কল দিয়ে বলতে লাগলো বাড়িতে অনেক সমস্যা হচ্ছে, একবার যেন বাড়িতে আসি, আর বাবাকে নাকি কেউ মেরে ফেলতে চাচ্ছে। আমি আমার মায়ের কথাই ভয় পেলাম না, কারণ বাবা জজ এমন কোনো লোক নেই যে বাবাকে চেনে না, তাই বাবাকে নিয়ে আমার ততটা টেনশন নেই। তারপর এইভাবে আরও 3টা মাস পার হয়ে যায়। আর এই 3 মাস পরে হঠাৎ একদিন আমি শুনতে পেলাম আমার বাবা মাকে কেউ যেন খুন করেছে। আমি তাড়াতাড়ি করে আমি বাংলাদেশে ফিরে শুনলাম আমার বাবাকে সালমান নামে একজন খুন করেছে। আর আমি বাবার কিছু কাছের লোকেদের কাছ থেকে জানতে পারলাম যে সালমান ছিল শীর্ষ সন্ত্রাসী, আর তার ফাঁসির অর্ডার দিয়েছিল আমার বাবা। আমার বাবাকে অনেকভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছিল যেন বাবা তাকে ফাঁসিটা না দেয়। বাবাকে অনেক টাকা দিতে চেয়েছিল, কিন্তু বাবা সেটার মধ্যে রাজি হয়নি। বাবা তার দায়িত্ব পালন করে গেছে, আর এটার জন্য সালমান আমার পুরো পরিবারকেই শেষ করে দেয়। এমনকি আমার বাড়ির চাকরকেও রেহাই দেয়নি। রহিম চাচা আমাদের বাসায় কাজ করত, উনি অনেক ভালো লোক ছিল, আমাকে অনেক আদর করতেন তিনি, কিন্তু ওনাকেও রেহাই দেয়নি। আর এইসব দেখার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি আবার লন্ডনে ফিরে যাব। বাবা মায়ের প্রতিশোধ না নিয়ে লন্ডন থেকেই ফিরবো না। কাপুরুষের মতো একটা মোটামুটি সবাই আমাকে বলেছে যে তুমি নিজেকে কিছু করো,
তুমি নিজে পুলিশে জয়েন করো, তাহলে তোমার বাবার প্রতিশোধ নিতে পারবে। কিন্তু আমি চেয়েছিলাম অন্যভাবে, কারণ যেহেতু অনেক বড় সন্ত্রাসী, তার সঙ্গে আমি এইভাবে কখনোই পারবো না। তারপর লন্ডনে আসলাম। আসার পর নিজেকে বোঝাতে লাগলাম, যেভাবেই পারলাম। আমার বাবার নাম যে ছিল, সবগুলো দিয়ে আমি আমার মতো জীবন চালাতে লাগলাম। আর এরপরই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আরও পরে এটাও জানতে পারি যে খুন করার সময় একটা মেয়ে ছিল। মেয়েটা আমাকে ধরেছে, আর এটা আমি সিসি ক্যামেরায় ট্র্যাক করতে দেখতে পারি। সিসি ক্যামেরাটা ওরা ভেঙে দিয়েছিল, কিন্তু যতটুকু দেখতে পেরেছি ততটুকুই বুঝতে পারলাম ওইখানে মেয়ে ছিল, কারণ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর এই জন্যই ওরা ক্যামেরাটা ভেঙে ফেলে। আমার ভিতরে কোনো শান্তি নেই, তবে একজনকে দেখলে সব কিচ্ছু ভুলে যেতে ইচ্ছে করে, সেটা হলো সিমরান। ভাই, আমরা আপনার কাছ থেকে কতদিন ধরে আপনার লুকানো কষ্টটা বলতে বলেছিলাম, কিন্তু আপনি বলেননি। আপনার ভিতরে যে এতটা কষ্ট, সেটা আমরা আসলেই এতটা জানতাম না। আপনি সত্যি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আপনি না থাকলে আমরা যে কোথায় থাকতাম সেটা আমরা নিজেরাও জানি না। আমি যদি মারা যাই তাহলে তোরা নতুন করে কোনো কিছু করিস, আর কখনো এইসব মাফিয়ার মধ্যে জীবন চালাবি না। এটার মধ্যে টাকা আছে, কিন্তু শান্তি নেই। জীবন জীবনের মতো চালাবি, সংসার করবি মন দিয়ে, ঠিক আছে? আর আমি আমার বাবা মার প্রতিশোধ নিয়ে ছাড়বো। আমি সালমানকে ছাড়বো না, আমার দেহের এক ফোঁটা রক্ত থাকতে। এভাবে রানা ওদের সঙ্গে কথা বলতে থাকে। আর কিছুক্ষণ কথা বলে হঠাৎ করে সিমরানের কল চলে আসলো রানার ফোনে। আর রানা কলটা রিসিভ করলো। আর কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে সিমরান রানাকে বলতে লাগলো, আমি আজকে অনেক খুশি, কারণ ও আমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস পাঠিয়েছে। সত্যি এমন গিফট আমি কখনোই পাইনি। কাউকে ডায়মন্ডের রিং দিলেই সে যে অনেক ভালোবাসবে এমন তো কোনো কথা নেই, তাই না? গিফট সবাই দিতে পারে, আর কোন গিফটের উপর দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না? হ্যাঁ, এটা অবশ্য ঠিক। তবে আমি আসলে এই বিয়েতে রাজি নই। শুধুমাত্র বাবা জোরে আমি রাজি হয়েছি। ছেলেটার সঙ্গে কথা বলি। আমি চাই এমন একটা মানুষ যে আমার জন্য পাগলামি করবে, আমার জন্য নীরবে কান্না করবে। সে আমাকে অনেক ভালোবাসবে, আমাকে হারানোর ভয় করবে। ঠিক এই রকম মানুষ চাই। তুমি এখনো জানো না যে তোমার মন কি চায়। তোমার মন কি চাই তুমি যদি সেটা বুঝতে পারতে, তাহলে এই ছেলেটার সঙ্গে তুমি কথাই বলতে না। কিন্তু এখানে আমার কি করার আছে? আমি তো আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারবো না, তাই না? আমাকে তো তাদের সঙ্গে মেনে নিতে হবে। তারপর এভাবে রানা আর সিমরান অনেক কথা বলতে থাকে। আর অনেক কথা বলে রানা কলটা কেটে দেয়। আর কলটা কেটে দেওয়ার পরে রানা ওদের সঙ্গে আবারও আলোচনা করতে লাগলো। আর আলোচনা শেষ করে রানা মন্ত্রীকে কল দিল। আর কিছুক্ষণ পর মন্ত্রী কল রিসিভ করলো। আর ওপাশ থেকে মন্ত্রী বলতে লাগলো, কি ব্যাপার, আজকে রানা আমাকে কল দিয়েছে? এমন তো কোনোদিনই করেনি যে রানা আমাকে কল দিয়েছে, আজকে হঠাৎ করে রানা কেন কল দিল? আচ্ছা, আমি আপনাকে যে কারণে ফোন দিয়েছি, আপনি এখনই আমার গোডাউনে চলে আসুন। আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথাবার্তা রয়েছে। ওকে, তাড়াতাড়ি আসেন। তারপর রানা কল কেটে দেয়। রানা কল কেটে দেওয়ার পরে মন্ত্রী চিন্তা করলো কি এমন কথা থাকতে পারে, কারণ রানা এর আগে কখনো এভাবে ডাকেনি। তারপর মন্ত্রী সাহেব আর কোনো কিছু চিন্তা না করে গাড়ি দিয়ে তার বডিগার্ডদের নিয়ে রানার গোডাউনের দিকে আসতে লাগলো। আর কিছুক্ষণ পর রানার গোডাউনের সামনে এসে গাড়ি থেকে নেমে রানাকে দেখতে পেল। সে চেয়ারে বসে বসে সিগারেট খাচ্ছে। আর মন্ত্রী সাহেব গিয়ে চেয়ারে বসলো। আর তখন রানা মন্ত্রী সাহেবকে বলতে লাগলো, আপনাকে এইখানে ডেকে এনেছি, আমার কিছু জরুরি কথা আছে। আপনি নাকি সিমরানকে অনেক জায়গায় বিয়ে দেওয়ার জন্য চিন্তা করছেন। আপনি অন্য জায়গায় বিয়ে দিতে পারবেন না। হঠাৎ করে তুমি এই বিষয়টা কেন জড়ালে? আমার মেয়ে বড় হয়েছে, আমি আমার ইচ্ছা অনুযায়ী বিয়েটা ঠিক করেছি। ছেলেটা অনেক ভালো, তুমি কেন বিয়ের মধ্যে বাধা দিচ্ছ? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। কারণ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। তার জন্য আপনি আপনার মেয়ের অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না। তোমার মতো ছেলের হাতে আমি আমার মেয়েকে কখনোই তুলে দিতে পারবো না। আমি তোমার মতো ছেলের কাছে আমার মেয়ে তুলে দিয়ে আমি নিরাপদে থাকতে পারবো না। আমার মেয়েটা নিয়ে অনেক চিন্তা হবে। মন্ত্রী সাহেব,
আপনি ভালো করে জানেন যে আমি না শোনা একদম পছন্দ করি না, তবু আপনি আমার সামনে এইসব কথা বলছেন। আর এখন আমি সহ্য করছি কারণ আমার জন্য। তুমি অন্য কাউকে বিয়ে করো, আমার মেয়েকে তোমার সঙ্গে আমি বিয়ে দিতে পারবো না। প্লিজ তুমি আমাকে এটার উপর কোনো জোর করো না। আর আমার মেয়ে তো তোমাকে পছন্দ করে না। যদি তোমাকে পছন্দ করতো তাহলে একটা কথা ছিল। দেখুন, আমি যেটা বলেছি আপনি সেটাই করবেন। এর বিপরীতে যদি অন্য কিছু করার চেষ্টা করেন তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি ভুলে যাব যে আপনি সিমরানের বাবা। এ কথা বলেই রানা অনেকটা রেগে যায়। আর রানা রেগে যাওয়ার পরে মন্ত্রী সাহেব কোনো কথা বলল না। মন্ত্রী সাহেব চুপচাপ চলে গেল। আর রানা বাসায় এসে রাতের খাবার খেয়ে বাসায় এসে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সিমরানের মেসেজ পেল। আর সিমরানের মেসেজ পেয়ে অনেকটা খুশি হয়ে গেল, কারণ ঘুম থেকে উঠেই প্রিয় মানুষটার মেসেজ। আর এভাবে পার হয়ে গেল বেশ কয়েকটি দিন। এই কয়েকদিন ঢাকা সম্পূর্ণ সিমরানের মধ্যেই ছিল। বাহিরে কি হচ্ছে না হচ্ছে সেদিকে কোনো খেয়ালই ছিল না তার। একদিন সিমরান সঙ্গে এসে পার্কে বসে রয়েছে। আর দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। আর হঠাৎ করেই সিমরান রানাকে বলতে লাগলো, বাবা আমার বিয়েটা মনে হয় ভেঙে দিয়েছে। আমাকে আজকে সকালে মা বলল যে বিয়েতে নাকি কোনো একটা সমস্যা হয়েছে, তার জন্য বিয়েটা এখন দিতে পারবে না। কথাটা শোনার পরে রানা অনেক খুশি হয়ে গেল। রানার ইচ্ছে করছে এখনই ডান্স করতে, কারণ তার প্রিয় মানুষটা চলে যাবে এটার জন্য অনেক কষ্ট হয়েছিল। আর এখন আর কোনো চিন্তা নেই। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আর শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জানি না তুমি কথাটা কিভাবে নেবে, কিন্তু কথাটা না বললে আমি শান্তি পাচ্ছি না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার সঙ্গেই থাকতে চাই। একটা মেয়েকে যদি ইমপ্রেস করতে হয় তাহলে মেয়েটার জন্য অনেক কিছু করতে হয়। তুমি যে আমাকে ভালোবাসো এই কথাটার অর্থ তুমি ভালো করে আমাকে বললে না। তা আমি তোমাকে কি দেখে ভালোবাসবো? আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার সঙ্গে আমি শুধুমাত্র বন্ধুত্ব করেছি, আর বন্ধুত্ব করেছি বলেই তোমার এতদিন খেয়াল রেখেছি, তোমার সঙ্গে ঘুরেছি, তাই বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এটা তুমি কেন মনে করলে? রানা কথাটা শোনার পরে রানা ইচ্ছে করছে এখনই মরে যাওয়ার জন্য, কারণ এই কথাটা সিমরানের কাছ থেকে আশা করেনি সে। রানা অন্য কিছু আশা করেছিল, যে সিমরান তাকে ভালোবাসে। আর তখনই সিমরান কোনো কিছু না বলে সে চলে যেতে লাগলো। আর রানা সেখানেই কান্না করতে লাগলো। ছেলেরা সত্যি অনেক পাগল। প্রতিদিন তার খেয়াল রাখা, কারোর সঙ্গে কথা না বলতে নিষেধ করা, কেউ যদি কথা বলে তাকে ইচ্ছে মতো পিটানো, এসব রানা মন থেকে করত, কারণ সে সিমরানকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। মাঝে মাঝে সিমরান তাকে সাইকো ডাকে। রানা এখান থেকে উঠে তার বাইক নিয়ে সে প্রচন্ড গতিতে বাইক চালাতে লাগলো। আর সে কোন দিকে যাচ্ছে সে নিজেও জানে না। আর হঠাৎ করেই একটা বিপরীত দিক থেকে ট্রাক এসে তাকে ধাক্কা দিল। আর ধাক্কা দিতেই তার বাইক বিচন্ন হয়ে গেল। আর সে রাস্তার একপাশে পড়ে গেল। আর নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। আর তখনই পিয়াস গাড়িতে করে যাচ্ছিল। আর তখনই রানাকে দেখে তারপর পিয়াস রানাকে নিয়ে হসপিটালে চলে আসে। আর ইমার্জেন্সিতে ভর্তি করে রানাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সবাইকে জানিয়ে দিল যে ভাই অ্যাক্সিডেন্ট করেছে। তারপর সবাই চলে আসলো। আর সবাই এসে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে। আর তখন রনি সিমরানের নাম্বার নিয়ে সিমরানকে কল দেয়। আর কল দেওয়ার পরে রনি বলল, ভাবি আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আপনি কি আমার কথাগুলো শুনবেন? এখন আপনি কি ফ্রি আছেন? আর ফ্রি না থাকলেও আমার কথাগুলো আপনার শুনতে হবে। ওয়েট, আপনি আমার নাম্বার কি করে পেয়েছেন? আর কে আপনার ভাবি? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর বলুন কি কথা, আর আপনি কে? আমি রানার ছোট ভাই, আমাকে আপনার চিনতে হবে না। আপনি যে রানাকে চিনেন সেই রানা আসলে সাধারণ মানুষ নয়। এই রানা হলো তার রক স্টার মাফিয়া, যার কথা সবাই জানে, সবাই শুনে। আসলে ভাই আপনাকে অনেক পছন্দ করে। আমি নিজে তো দেখেছি, আপনার বোরকা পরা ছবি নিয়ে রাতের বেলায় বুকের মধ্যে নিয়ে ঘুমায়।
আর ছবিটার সঙ্গে একা একা কথা বলে। সত্যি ভাই আপনাকে অনেক ভালোবাসে। আর ভাই একটু আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, এখন অপারেশন থিয়েটারে। ওনার যদি কোনো কিছু হয়ে যায় আমরা আপনাকে ক্ষমা করব না, কারণ এই ভাই একদিনে তৈরি হয়নি, এই ভাই অনেক কষ্টে তৈরি হয়েছে। শেষ পর্যন্ত আমার সঙ্গে একটা মাফিয়া কিং এর সম্পর্ক হলো, এটা আমি কি করে করতে পারলাম? আর মাফিয়া কিংরা তো ভালো নয়, তার মানে কি রানা সেই রকম? তারপর রনি রানা ছোটবেলা থেকে এই পর্যন্ত সব ঘটনা খুলে বলে, আর সব ঘটনা শোনার পরে সিমরান কান্না করতে লাগলো রানার জন্য। সত্যি রানা তাকে অনেক ভালোবাসে, এই জন্যই রানা তার সঙ্গে এমনটা পাগলামি করত। একটু দেখার জন্য সে তার বাসার সামনে চলে যেত, একটু দেখার জন্য ভার্সিটিতে তাড়াতাড়ি আসতো আর লুকিয়ে লুকিয়ে তাকে দেখতো। আর এভাবে রানা সুস্থ হতে পার হয়ে গেল কয়েকদিন। সিমরান এখন রানার শূন্যতা বুঝতে পেরেছে, রানাকে সেই এখন ভালোবাসতে শুরু করে দিয়েছে। আর মাকেও সিমরান সবকিছু খুলে বলেছে। রানা সুস্থ হওয়ার পরে সিমরানের সঙ্গে একটা দিন বসে বসে গল্প করছিল, আর তখনই হঠাৎ করে কোথা থেকে যেন গুলি করতে লাগলো। রানা তাড়াতাড়ি করে সিমরানকে সাইডে পাঠিয়ে সেও গুলি করতে লাগলো, ঠিক যেমনটা কমান্ডার স্টাইলে। আর ওরা শেষ পর্যন্ত পালিয়ে গেল রানার সঙ্গে না পেরে। আর হঠাৎ করে দেখে সিমরান সেখানে নেই। সিমরান আশেপাশে খুঁজতে লাগলো, আর তখন হঠাৎ করে রানার ফোনে একটা কল আসলো। রানা ফোনটা রিসিভ করলো, আর ওপাশ থেকে রানাকে কেউ একজন বলতে লাগলো, কিরে তুই নাকি এতদিন আমাকে খুঁজতে চলেছিস? তাই এতদিন তোর সঙ্গে আমি কেন কিছু করিনি কারণ জানিস? কারণ এতদিন আমি আমার লোকগুলোকে গুছিয়ে এই জন্য আমি চলছিলাম, আর এখন আমার পায়ের তলার মাটি শক্ত হয়ে গেছে। এখন তোর সামনে তোর জানের জিগার সিমরানকে তুলে নিয়ে আসলাম। সবাইকে খেয়াল রাখতে হবে না? এখন তো আমার ছেলে বলারোলা তোকে ছিঁড়ে খাবে। কুত্তার বাচ্চা, তুই আমার সিমরানের দিকে যদি কোনো কিছু ক্ষতি করেছিস তাহলে তোকে কি করব সেটা তুই নিজেও জানিস না। বল বল কোথায় আসতে হবে, আমি সেখানেই আসবো। তোর সঙ্গে আমার হিসাব নিকাশ বাকি আছে, এখানে অন্য কাউকে তুলে আনবি না। তোকে যদি আমি সেদিনই পেতাম তাহলে সেদিনই তোকে মেরে ফেলতাম। শুধুমাত্র তুই বিদেশি ছেলে দেখে তুই বেঁচে গেছিস, না হলে তোর পরিবারকে নিঃস্ব করে দিতাম। আমি তোকে মেরে না ফেলে অনেক বড় ভুল করে ফেলেছি। তুই দেশে আসার পর তোকে যদি মেরে ফেলতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। তুই আমার অনেক ক্ষতি করে ফেলেছিস, আমার সকল সাইট বন্ধ করে দিয়েছিস। ওরা আমার সঙ্গে যোগাযোগ রাখছে না, ওরা আমাকে দল থেকে বের করে দিয়েছে শুধুমাত্র তোর জন্য। এতদিনের স্বপ্ন আমার নষ্ট হয়ে গেছে। আমি তোকে তিলে তিলে মারতে চেয়েছিলাম, তার জন্য আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছি। প্লিজ তুই আমার সিমরানের কোনো ক্ষতি করিস না। তোর সঙ্গে যা ঝামেলা সব আমার বল, কোথায় আসতে হবে? তারপর সালমান তার ঠিকানা বলে কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে রানা ফোন দিয়ে সবাইকে বলে সবটা, আর সবাই তাড়াতাড়ি করে চলে আসে রানার কাছে। আর রানা সবাইকে প্ল্যান মতো পাঠিয়ে দেয়, আর রানার একটা গাড়িতে করে সেই ঠিকানায় যেতে লাগলো। আর কিছুক্ষণ পরে সেই জায়গায় পৌঁছে গেল, আর পৌঁছে গেটেই নামলো, আর নেমে একা একা হাসি দেখে যেতে লাগলো। আর তখনই কয়েকটা ছেলে এসে রানাকে ধরে নিয়ে গেল ভিতরে, আর একটা পুরনো জমিদার বাড়ির সামনে নিয়ে আসলো, আর ভেতরে নিয়ে গেল। ভেতরে নিয়ে গিয়ে রানাকে দাঁড় করালো। আর তখন রানা দেখতে পায় সালমান সিমরানকে থাপ্পড় দিয়েছে। সিমরান আর গাল লাল হয়ে আছে। রানা ও সিমরানকে এই প্রথম দেখলো। সব সময় সিমরান হিজাব পরে থাকতো, কখনো দেখা হয়ে ওঠেনি, তবে দূর থেকে আবসা আবসা দেখেছিল, কিন্তু আজকে প্রথম দেখেছে ভালো করে। তারপর সালমান বলতে লাগলো, তুই আমার সকল ব্যবসা নষ্ট করে দিয়েছিস। আমি এখন পুরো পথের ভিখারি হয়ে গেছি। তোকে মেরেই আমার জীবনের স্বার্থ পূরণ করব। এই স্বাদ যে তোর কোনোদিনই পূরণ হবে না। যে পর্যন্ত আমার দেহে এক ফোঁটা রক্ত থাকবে, শ্বাস প্রশ্বাস চলবে, সে পর্যন্ত আমি তোকে রেহাই দিচ্ছি না। আমি আমার বাবা মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য রকস্টার হয়ে গেছি। আরে শোন, যেদিন তোর বাবাকে আর তোর মাকে নিজের হাতে মেরেছি সেদিন তোর মাকেও ধর্ষণ করেছি তোর বাবার সামনে। তারপর তোর বাবার বুকের মধ্যে কুপিয়ে আমি হলাম সেই লোক। আমি কতটা খারাপ তুই জানিস না, কিন্তু তুই আমার হয়ে কাজ করতো রিয়া মেয়েটাকে মেরেছিস। ও
ও আমার কত উপকার করতো, একমাত্র সেটা আমিই জানি। তখনই এই কথাটা শুনে রানা সালমানকে মারতে যায়, কিন্তু মারতে পারলো না। আর তখন পিছন থেকে কয়েকজন এসে রানাকে ধরে ফেললো, আর রানা ছোটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ হচ্ছে। আর তখনই কয়েকজন এসে তাকে মারতে লাগলো, অনবরত মারতে মারতে রানাকে মাটিতে শুয়ে দিল। আর রানা মাটি থেকে উঠতে পারছে না। আর তখনই বৃষ্টির মতো কে যেন গুলি করতে লাগলো। চারপাশ থেকে কোলাকুলি শব্দে অনেক লোক মারা যেতে লাগলো সালমানের। আর তখনই রানা কষ্ট করে উঠে সিমরানের কাছে আসে, আর সিমরানের কাছে আসার পর বাঁধন খুলে দেয়। আর বাঁধন খুলে দেওয়ার পরে সিমরান রানাকে শক্ত করে জড়িয়ে ধরে অনবরত চুমু দিতে থাকে, আর রানাও জড়িয়ে ধরে তার কপালে চুমু এঁকে দেয়। আর তখন সিমরান রানাকে বলতে লাগলো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া কখনোই বাঁচতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমার শূন্যতা অনুভব করতে পেরেছি। আমি শুধু তোমাকেই চাই, আমি আর অন্য কিচ্ছু চাই না। তুমি আমার জন্য না হয় সেফ থাকবে। হ্যাঁ, আমি তোমার জন্য শেষ থাকবো। এখন এখান থেকে যাও, না হলে ওরা তোমাকে গুলি করে দিবে। আমি আমার প্রতিশোধ নিয়ে তারপর তোমার কাছে ফিরবো। তখনই সিমরান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নির্মাতাকে কোনোভাবেই ছাড়ছে না। কিন্তু রানা ও এভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না, কারণ রানার ওদের সঙ্গে লড়াই করতে হবে। তারপর রানা সিমরানকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে অন্য হাতে গুলি করতে লাগলো, আর সিমরান ভয়ে চুপসে গেল। তারপর রানা সিমরানকে কোলে তুলে নিয়ে সে গাড়িতে বসালো, আর গাড়িতে বসাতে আরো শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে এসে ফিসফিস করে বলল, তুমি ওখানে যেও না। তোমার কোনো কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচতে পারবো? আমার কাছে থাকো, আমার ভালো লাগছে না, আমার অনেক ভয় করছে। এখান থেকে নিয়ে চলো তোমার কাছে। আরে পাগলি, আমার কোনো কিছুই হবে না। তুমি এইখানে চুপ করে বসে থাকো, আমি যাবো আর আসবো। তোমার ভালোবাসা আমাকে আবারও ফিরিয়ে আনবে। তোমার ভালোবাসা থাকতে আমার কোনো কিছুই হবে না। তারপর রানা সিমরানকে অনেক কষ্ট করে বুঝিয়ে সেখান থেকে চলে আসে। আর সেখান থেকে এসে রানা অনবরত বৃষ্টির মতো গুলি করতে থাকে, যেন মনে হয় বৃষ্টি পড়ছে আর সবাই মারা যায়। তারপর সালমান চলে যেতে থাকে, আর রানা গিয়ে সালমানকে মারতে থাকে, আর সালমানের নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তারপর সালমান রানার কাছে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এসব কাজ করব না। আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি সব কিছু ছেড়ে ভালো হয়ে যাব। তোরে আমি ছেড়ে দিব, এটা তুই ভাবলি কি করে? তোকে যদি আমি এখন কুপিয়ে না মেরেছি, তাহলে আমার যন্ত্রণা মিটবে না। তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস। তারপর রানা ওকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, আর ওখান থেকে চলে আসে রানা। আদালতের কাছে সবকিছু স্বীকার করে, আর আদালত সবকিছু বিবেচনা করে তাকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। আর দেখতে দেখতে পার হয়ে যায় 1টা বছর। আজকে রানা জেল থেকে জামিন হয়েছে, সে জামিন পেয়েছে। তারপর পারিবারিকভাবে ওদের বিয়েটা হয়ে গেল। আর এখন রানা দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। আর রানা কোনো কিছু না ভেবে ভেতরে প্রবেশ করলো, আর প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। আর দেখলো লাল বেনারসি পরে বিছানার মধ্যে চুপটি করে বসে আছে সিমরান। আর সিমরানের পাশে বসলো। আর তখনই সিমরান খাট থেকে নেমে তাকে সালাম করলো। আর সালাম করতে না দিয়ে সিমরানকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেয়। আর তখন সিমরান বলতে লাগলো, আমি কোনো মাফিয়ার বউ হতে চাই না। আমাদের সন্তান যেন কখনোই এই পরিচয় বলে বড় না হয় যে তার বাবা একটা মাফিয়া ছিল। আমার সন্তান যেন এটা বলতে পারে তার বাবা একজন ভালো মানুষ ছিল। বুঝতে পেরেছো? আর এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর আমাকে অনেক ভালোবাসতে হবে। তোমার জন্যই তো সব কিছু। তোমার জন্যই আমি এত নরম হতে পেরেছি। এভাবেই তোমাকে সবটা সময় ভালোবাসবো, অনেক ভালোবাসি তোমাকে। এখন চলো তাড়াতাড়ি ওযু করে নাও, নামাজ আদায় করে তোমাকে বাবা বানানোর চেষ্টা করি, কারণ তোমার তো অনেক শখ। তখন দুজনই হেসে ওঠে, আর রানা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তার ঘাড়ে চুমু দিতে থাকে। আর সিমরান চোখ বন্ধ করে ফেলে। আর কিছুক্ষণ পরেই সিমরান দৌড়ে ওয়াশরুমে চলে যায় অজু করার জন্য।
আর রানা হাসতে থাকে, কারণ সে বুঝতে পারে সিমরান অনেক লজ্জা পেয়েছে। তারপর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।